মফিজুর রহমান স্যার সাজিদের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাকানোর ভঙ্গি এরকম, বাছা, আজকে তোমায় পেয়েছি, আজ তোমার 12টা যদি না বাজিয়েছি, আমার নাম মফিজ না। সাজিদ মাথা নিচু করে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে। 20 মিনিট দেরি করে ফেলেছে ক্লাসে আসতে। বিশ্ববিদ্যালয় 20 মিনিট দেরি করে ক্লাসে আসা এমন কোনো গুরুতর পাপকাজ নয় যে এর জন্য তার দিকে এভাবে তাকাতে হবে। সাজিদ সবিনয় বলল, স্যার, আসব? মফিজুর রহমান স্যার অত্যন্ত গম্ভীর গলায় বললেন, এভাবে বললেন যেন সাজিদকে 2-4 কথা শুনিয়ে দরজার থেকে খেদিয়ে পাঠিয়ে দিতে পারলেই ওনার গা জুড়য়। সাজিদ ক্লাসরুমে এসে বসল। লেকচারের বেশ অর্ধেকটা শেষ হয়ে গেছে। মফিজুর রহমান স্যার আর 5 মিনিটের লেকচার দিয়ে ক্লাস সমাপ্ত করলেন। সাজিদের কপালে যে আজ খুবই খারাপই আছে, সেটা সে প্রথম থেকেই বুঝতে পেরেছে। মফিজুর রহমান সাজিদকে দাঁড় করালেন। খুব স্বাভাবিক চেহারায় হাসি হাসি মুখ করে বললেন, সাজিদ, কেমন আছো? সাজিদ প্রায় ভূত দেখার মতো চমকে উঠল। এই মুহূর্তে সে যদি সত্যি সত্যি ডুমুরের ফুল অথবা ঘোড়ার ডিম জাতীয় কিছু দেখত, হয়তো এতটা চমকাত না। মিরাকল জিনিসটায় তার বিশ্বাস আছে, তবে মফিজুর রহমান স্যারের এই আচরণ তার কাছে তার চেয়েও বেশি কিছু মনে হচ্ছে। এই ভদ্রলোক এত সুন্দর করে এরকম হাসি মুখ নিয়ে কারো সাথে কথা বলতে পারে, এটাই এতদিন একটা রহস্য ছিল। সাজিদ নিজেকে খানিকটা সামলে নিয়ে বলল, জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তিনি আবার একটি মুচকি হাসি দিলেন। উনি আজকে হাসতে হাসতে দিন পার করে দেবার পণ করেছেন কিনা কে জানে। তিনি বললেন, বাবা আইনস্টাইন, আদতে আকাশ বলে কিছু নেই। আমরা যেটাকে আকাশ বলি সেটা হচ্ছে আমাদের দৃষ্টির প্রান্তসীমা। মাথার উপরে নীল রঙের যে জিনিসটি দেখতে পাও সেটাকে মূলত বায়ুমণ্ডলের কারণেই নীল দেখায়। চাঁদে বায়ুমণ্ডল নেই বলে চাঁদে আকাশকে কালো দেখায়। বুঝতে পেরেছেন মহামতি আইনস্টাইন? স্যারের কথা শুনে ক্লাসে কিছু অংশ আবার হাসাহাসি শুরু করল। স্যার আবার বললেন, তাহলে বুঝলে তো, আকাশ বলে যে কিছুই নাই? সাজিদ কিছু বলল না, চুপ করে আছে। স্যার বললেন, গত রাতে হয়েছে কি জানো? নেট সার্চ দিয়ে একটা ব্লগ সাইটের ঠিকানা পেলাম, মুক্তমনা ব্লগ নামে। অভিজিৎ নামে এক ব্লগার লেখা পেলাম সেখানে। খুব ভালো লিখে দেখলাম। যা হোক, অভিজিৎ নামের এই লোকটা কোরআনের কিছু বাণী উদ্ধৃত করে দেখালো কত উদ্ভট এইসব জিনিস। সেখানে আকাশ নিয়ে কি বলা আছে শুনতে চাও? সাজিদ এবারও কিছু বলল না, চুপ করে আছে। স্যার বললেন, কোরআনে বলা আছে, আর আমরা আকাশকে সৃষ্টি করেছি সুরক্ষিত ছাদ, অথচ তারা আমাদের নির্দেশনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। অ্যান্ড উই মেড দ্য স্কাই আ প্রোটেক্টেড সিলিং, বাট দে ফ্রম ইট সায়েন্স আর টার্নিং অ্যাওয়ে। আম্বিয়া 32। দেখলে তো বাবা আইনস্টাইন, তোমাদের আল্লাহ বলেছে আকাশ নাকি সুরক্ষিত ছাদ। তা বাবা, এই ছাদে যাবার কোনো সিঁড়ির সন্ধান কোরআনে আছে কি? চুপ করে থাকতে পারলে বেশ হতো, কিন্তু এই লোকটির মাত্রাতিরিক্ত বাড়াবাড়িতে সাজিদকে মুখ খুলতে বাধ্য হল। সে বলল, স্যার, আপনার সেই ব্লগার অভিজিৎ আর আপনার প্রথম ভুল হচ্ছে, আকাশ নিয়ে আপনাদের দুজনের ধারণা মোটেও ক্লিয়ার না। ও তাই নাকি? তা আকাশ নিয়ে ক্লিয়ার ধারাটি কি বলো শুনি? অবজ্ঞা ভরে লোকটির প্রশ্ন। সাজিদ বলল, স্যার, আকাশ নিয়ে ইংরেজি অক্সফোর্ড ডিকশনারিতে বলা আছে, দ্য রিজন অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড আউটার স্পেস সিন ফ্রম দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের এবং তার বাইরে যা কিছু দেখা যায় সেটাই আকাশ। আকাশ নিয়ে আরও ক্লিয়ারলি বলা আছে উইকিপিডিয়াতে। আপনি নেট ঘেঁটে মুক্তমনা যেতে পেরেছেন, আর একটু এগিয়ে উইকিপিডিয়া অবধি গেলেই পারতেন। আকাশ নিয়ে উইকিপিডিয়াতে বলা আছে, দ্য স্কাই অর সেলেস্টিয়াল ডোম is everything that lies above the surface of the earth, including the atmosphere and outer space. অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে তা সবই আকাশের অন্তর্গত। এর মধ্যে বায়ুমণ্ডল এবং তার বাইরে সবকিছু আকাশের মধ্যে পড়ে। তো এটা হচ্ছে আকাশের সাধারণ ধারণা। এখন আপনার সেই আয়াতে ফিরে আসি। আপনি কোরআন থেকে উল্লেখ করেছেন, আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, অথচ তারা আমাদের নির্দেশনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। আপনি বলেছেন মহাকাশকে কিভাবে ছাদ হয়, তাই না? স্যার,
বিংশ শতাব্দীতে বসে বিজ্ঞান জানা কিছু লোক যদি এরকম প্রশ্ন করে তাহলে আমাদের উচিত বিজ্ঞান চর্চা বাদ দিয়ে গুহার জীবনযাপনে ফিরে যাওয়া। হোয়াট ডু ইউ মিন? বলছি স্যার, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা পৃথিবীর উপরিভাগে যে বায়ুমণ্ডল আছে তাতে কিছু স্তরের সন্ধান পেয়েছেন। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল এসব স্তর দ্বারা গঠিত। এই স্তরগুলো হচ্ছে 1. ট্রপোস্ফিয়ার, 2. স্ট্র্যাটোস্ফিয়ার, 3. মেসোস্ফিয়ার, 4. থার্মোস্ফিয়ার, 5. এক্সোস্ফিয়ার। এই প্রত্যেকটি স্তরের আলাদা আলাদা কাজ রয়েছে। বিজ্ঞানী স্যার ভ্যান অ্যালেন প্রমাণ করিয়ে দিয়েছিলেন আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের চারিদিকে একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ড আমাদের পৃথিবীর চারদিকে একটি বেল্টের মতন বলয় সৃষ্টি করে রেখেছে। বিজ্ঞানী স্যার ভ্যান অ্যালেনের নামে এই জিনিসটার নাম রাখা হয় ভ্যান অ্যালেন বেল্ট। এই বেল্ট চারপাশে ঘিরে রেখেছে আমাদের বায়ুমণ্ডলকে। আমাদের বায়ুমণ্ডলের স্তরটির নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরের মধ্যে আছে এক জাদুকরী উপস্তর, এর নাম হলো ওজোন স্তর। এই ওজোন স্তরের কাজের কথায় পরে আসছে, আগে একটু সূর্যের কথা বলি। সূর্যে প্রতি সেকেন্ডে যে বিস্ফোরণগুলো হয় তা আমাদের চিন্তা কল্পনারও বাইরে। এই বিস্ফোরণগুলোর ক্ষুদ্র একটি বিস্ফোরণ তেজস্ক্রিয়তা এমন যে তা জাপানের হিরোশিমায় যে অ্যাটমিক বোমা ফেলা হয়েছিল সেরকম 10,000 বিলিয়ন অ্যাটমিক বোমার সমান। চিন্তা করুন স্যার, সেই বিস্ফোরণগুলোর একটু আঁচ যদি পৃথিবীতে লাগে, পৃথিবীর কী অবস্থা হতে পারে? এখানেই শেষ নয়, মহাকাশে প্রতি সেকেন্ডে নিক্ষিপ্ত হয় মারাত্মক তেজস্ক্রিয় উল্কাপিণ্ড। এগুলোর একটি আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাবে পৃথিবী। আপনি জানেন আমাদের এই পৃথিবীকে এরকম বিপদের হাত থেকে কোন জিনিসটা রক্ষা করে? সেটা হচ্ছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে বলতে হয় ওজোন স্তর। শুধু তাই নয়, সূর্য থেকে যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আর গামা রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে, সেগুলো যদি পৃথিবীতে প্রবেশ করতে পারত তাহলে পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকতে পারত না। এই অতিবেগুনি রশ্মির ফলে মানুষের শরীরে দেখা দিত চর্ম ক্যান্সার, উদ্ভিদের সালোক সংশ্লেষণ হতো না। আপনি জানেন সূর্য থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা সব ক্ষতিকর জিনিসকে কোন জিনিসটা আটকে দেয়, পৃথিবীতে ঢুকতে দেয় না? সেটা হলো বায়ুমণ্ডলের ওজোন স্তর। এসব ক্ষতিকর উপাদানকে স্ক্যানিং করে পৃথিবীতে প্রবেশে বাধা দেয়। মজার ব্যাপার কি জানেন? ওজোন স্তর কেবল সূর্য থেকে আসা সেসব উপাদানকেই পৃথিবীতে প্রবেশ করতে দেয় যেগুলো পৃথিবীর জন্য সহায়ক, যেমন বেতার তরঙ্গ আর সূর্যের উপকারী রশ্মি। এখানেই শেষ নয়, পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় যে তাপমাত্রার সৃষ্টি হয় তার সবটাই যদি মহাকাশে বিলীন হয়ে যেত, তাহলে রাতের বেলা পুরো পৃথিবী ঠান্ডা বরফে পরিণত হয়ে যেত। মানুষ আর উদ্ভিদ বাঁচতে পারত না। কিন্তু ওজোন স্তর সব কার্বন ডাইঅক্সাইডকে মহাকাশে ফিরে যেতে দেয় না। কিছু কার্বন ডাইঅক্সাইডকে ধরে রাখে যাতে পৃথিবীর তাপ হারিয়ে একেবারে ঠান্ডা বরফ শীতল না হয়ে পড়ে। বিজ্ঞানীরা এটাকে গ্রিন হাউস বলে। স্যার, বায়ুমণ্ডলের ওজোন স্তরের এই ফর্মুলা কাজ, এটা কি আমাদের পৃথিবীর সূর্যের বিস্ফোরিত গ্যাস, সূর্যের অতিবেগুনি রশ্মি, উল্কাপিণ্ড থেকে ছাদের মতো রক্ষা করছে না? আপনার বাসায় বৃষ্টি পানি প্রবেশ করতে পারে না আপনার বাসার ছাদের জন্য। বিভিন্ন দুর্যোগে আপনার বাসার ছাদ যেমন আপনাকে রক্ষা করছে, ঠিক সেভাবে বায়ুমণ্ডলের ওজোন স্তর কি আমাদের পৃথিবীকে রক্ষা করছে না? আমরা আকাশের সংজ্ঞা থেকে জানলাম যে পৃথিবী পৃষ্ঠ হতে উপরের সব কিছুই আকাশের মধ্যে পড়ে। বায়ুমণ্ডলও তো আকাশের মধ্যে পড়ে, এবং আকাশের সংজ্ঞায় বায়ুমণ্ডলের কথা আলাদা করেই বলা আছে। তাহলে বায়ুমণ্ডলের এই যে আশ্চর্য রকম প্রোটেক্টিং পাওয়ার, এটার উল্লেখ করে যদি আল্লাহ বলেন, আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, অথচ তারা আমাদের নির্দেশনাবলীর দিক থেকে মুখ ফিরিয়ে রাখে, তাহলে স্যার ভুলটা কোথায় বলছে? বিজ্ঞান তো নিজেই বলেছে বায়ুমণ্ডল, স্পেশালি বায়ুমণ্ডলের ওজোন স্তর একটি ছাদের ন্যায় পৃথিবীকে রক্ষা করছে। তাহলে আল্লাহ যদি একই কথা বলে তাহলে সেটা অবৈজ্ঞানিক হবে কেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হয় আপনার সে অভিজিৎ রয় বিজ্ঞান বোঝেন না, নয়তো তিনি বিশেষ কোনো গোষ্ঠীর পেইড এজেন্ট, যাদের কাজ সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মন গড়া কথা লিখে কোরআনের ভুল ধারা। কথাগুলো বলে সাজিদ থামল। পুরো ক্লাসে এতক্ষণ একটা লেকচার দিয়ে গেল বলে মনে হচ্ছে। তাকে আইনস্টাইন বলায় যারা খলখল করে হাসত তাদের চেহারাগুলো ফ্যাকাশে হয়ে গেছে। মফিজুর রহমান স্যার কিছুই বললে না। সি ইউ নেক্সট বলে ক্লাস থেকে বেরিয়ে গেলেন সেদিন।